রাজ্যে বর্তমানে অস্থায়ী পদে কর্মরত কর্মচারীর সংখ্যা আনুমানিক 5 লক্ষের ওপরে। তাদের দাবি মূলত 4 দফা। কি কি দাবি অবশ্যই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তার সঙ্গে এগুলিও জানার চেষ্টা করব চলতি মাসের 22 তারিখে যে বাজেট পেশ হতে চলেছে সেখানে এই অস্থায়ী কর্মচারীদের জন্য কতটুকু সুখবর আসতে চলেছে। দেখুন, রাজ্যে যে 62টি পদে মূলত 5 লক্ষের উপরে অস্থায়ী কর্মচারী রয়েছেন, রাজ্য সরকারের কাজের একটা বড় অংশ কিন্তু পুরোটাই নির্ভরশীল এই অস্থায়ী কর্মচারীদের উপরে। সে কথা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। কিন্তু গত 15 বছরে বিগত সরকারের আমলে আমরা কি দেখেছি? যাদের উপরে রাজ্য সরকারের কাজের একটা এত বড় অংশ পুরোটাই নির্ভরশীল, তাদের প্রতি দেখানো হয়েছে শুধুমাত্র অবহেলা। অবহেলা ছাড়া কিছুই কিন্তু তারা পাননি। তারা না পেয়েছেন ফ্রি চিকিৎসার ব্যবস্থা, না পেয়েছেন ইপিএফের ব্যবস্থা, না পেয়েছেন নির্দিষ্ট বয়স পর্যন্ত চাকরির নিরাপত্তা, না পেয়েছেন ন্যূনতম সাম্মানিক, যাতে করে সংসারটা অন্তত টেনে টুনে চলে যায়। তো তারা বাধ্য হয়েছেন বারংবার রাস্তায় নামতে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাদের প্রতি শুধু অবহেলাই কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 15 বছরে তৃণমূল জামানায়। তাদেরকে কখনো কখনো যখন কোনো ভোট এসেছে, হ্যাঁ, দেয়া হয়েছে 500 টাকা, কখনো 1000 টাকা, কেমনভাবে ভিক্ষে দেওয়ার মতো, যে যাও তোমাদের 500 টাকা বাড়িয়ে দিলাম, এরকম একটা ব্যাপার হয়েছে। তো যাই হোক, রাজ্যের সেই সরকার পরিবর্তন হয়েছে, এসেছে নতুন সরকার। তো নতুন সরকার আমরা দেখেছি ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, ঠিক প্রতিশ্রুতি মতোই কিন্তু কাজ অলরেডি শুরু করে দিয়েছে। বিভিন্ন সামাজিক প্রকল্প থেকে শুরু করে এই যে কর্মচারীদের ডিএ, পে কমিশন, সমস্ত কিছুই কিন্তু প্রতিশ্রুতি মতোই চলছে। অন্তত কাজটা শুরু করেছেন। তো স্বাভাবিকভাবেই এটুকু কিন্তু আমরা আশা করতেই পারি যে অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন তাদের কথাও স্বাভাবিকভাবে কিছুটা হলেও ভাববে চলতি রাজ্য সরকার। যখন সাধারণ মানুষজনের কথা ভাবছে, যখন রাজ্য সরকারের যে কর্মচারী তাদের কথা ভাবছে, তাহলে অস্থায়ী কর্মচারীদের কথা কেন ভাববেন না? নিশ্চয়ই ভাববেন। আর তাছাড়া সবথেকে ভয়ের যে বিষয়টা ছিল, অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন তারা যে ভয়টা সবথেকে বেশি করছিলেন, যে নতুন সরকার হয়তোবা আমাদের পুরোপুরি ছুটি করে দেবে না তো। এই যখন সরকার বিরোধী রাজনৈতিক দল হিসাবে ছিল, তখন তো আমাদের নিয়োগ প্রসঙ্গে বারংবার প্রশ্ন তুলেছে। এমনকি সরকারে আসার পরেও বিজেপির কিছু কিছু নেতৃত্বকে আমরা বারংবার বলতে শুনছি বিভিন্ন নিয়োগ সম্পর্কে, যে সেখানে পার্টির লোক দেখে নিয়োগ করা হয়েছে, মুখ দেখে নিয়োগ করা হয়েছে, অবৈধভাবে নিয়োগ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের ছুটি করে দেবে না তো? যেটুকু অন্তত কাজ পাচ্ছি সেটুকু পাবো না, এরকমটা হবে না তো? তো তারপরেও দাঁড়িয়ে আমরা এই যে গত প্রায় 40 দিন পার হয়ে গেল বর্তমান সরকারের, না, তেমন কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু দেখিনি। বরং উল্টো দিকে এটাই আমরা দেখছি, রাজ্যের অস্থায়ী পদে যারা কাজ করছেন প্রায় 5 লক্ষ কর্মচারী, তারা যে মূলত 4 দফা দাবি রাখছেন সরকারের কাছে, সেগুলো নিয়ে কি করা যায় সেই বিষয়েও ভাবছে বর্তমান রাজ্য সরকার। অর্থাৎ বিষয়টা একদম ক্লিয়ার, যেটা আমি বারংবার আপনাদেরকে জানিয়েছিলাম, যে না, এই ভয়টা অন্তত কখনোই পাবেন না যে আপনাদেরকে পুরোপুরি ছুটি করে দেবে। কারণ স্থায়ী পদে চাকরি একজন কর্মচারী নিয়োগ করতে গেলে সেখানে আপনাকে যখন 7,000 টাকা দিয়ে কাজ চলে যাচ্ছে, দিতে হবে কত? 35,000 টাকা। কেন দিতে যাবে রাজ্য সরকার যখন কাজ চলছে? আর রাজ্য যখন প্রায় 8 লক্ষ কোটি টাকা ঋণে পড়ে আছে, তখন কি দরকার 7,000 টাকায় কাজ মিটে গেলে 35,000 টাকা দিয়ে একজন কর্মচারী নিয়োগ করা? নিশ্চয়ই রাজ্য সরকার এটা চাইবে না। তো সেটাই হচ্ছে বিষয়। আমরা কিন্তু দেখছি অস্থায়ী পদে যারা কাজ করছেন
তাদের চাকরি হারানোর বা কাজ হারানোর ভয়টা কিন্তু আপাতত আর কোনো দেখা যাচ্ছে না। বরং এখন বিষয় হচ্ছে এটাই, রাজ্য সরকার এই যে অস্থায়ী পদে কাজ করছেন প্রায় 5 লক্ষ কর্মচারী, তাদের যে 4 দফা দাবি সেগুলো নিয়ে কি চিন্তাভাবনা করছে। দেখুন, আপনাদের যে মূলত 4 দফা দাবি, প্রথম দাবি স্থায়ীকরণের ব্যবস্থা। যতদূর জানা যাচ্ছে, হ্যাঁ, রাজ্য সরকারের পক্ষ থেকেও একটা এই যে স্থায়ীকরণের ব্যবস্থা, অর্থাৎ আমরা দেখি রাজ্যের কোনো একজন কর্মচারী যে 60 বছর বয়স পর্যন্ত কাজ করে থাকেন সাধারণত, তারপরে রিটায়ার হন, তো আপনাদের ক্ষেত্রেও এই ব্যবস্থাটা অবশ্যই আসতে পারে। আপনি যে পদেই কাজ করেন না কেন, যে ডিপার্টমেন্টেই কাজ করেন না কেন, অর্থাৎ 60 বছর পর্যন্ত কাজের যে নিরাপত্তা সেটা আপনারা পেতে পারেন। নাম্বার 2, ন্যূনতম বেতন কাঠামো তৈরি। অর্থাৎ সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের পরিপ্রেক্ষিতে আপনারা যে দাবিটা রাখছেন, ন্যূনতম একজন গ্রুপ ডি কর্মচারীর যে সুযোগ সুবিধা বা বেতন পেয়ে থাকে সেটার সমান যে বেতন সেটার ব্যবস্থা করা। তো সেক্ষেত্রে কিছুটা সমস্যা অবশ্যই রয়েছে। রাজ্য বর্তমানে 8 লক্ষ কোটি টাকা ঋণে পড়ে রয়েছে, আর সেই কারণেই আমরা ডিএ প্রসঙ্গে কিন্তু মুখ্য সচিবকে একটা মন্তব্য করতেও শুনেছি, যে একটা বাজারে ভাইরাল হয়েছিল ডিএ প্রসঙ্গে, যে 22% ডিএ বাড়ছে 22 তারিখে। মুখ্য সচিবকে কিন্তু আমরা সরাসরি বলতে শুনেছি, এত বড় পরিমাণে ডিএ দেওয়া আমার পক্ষে, অন্তত পক্ষে আমার ক্ষমতা নেই। অর্থাৎ যারা স্থায়ী পদে চাকরি করছে, যাদের প্রসঙ্গে সরকার ক্ষমতায় আসার আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা ডিএ মিটিয়ে দেব, পে কমিশন দেব, তাদের ক্ষেত্রেই যখন যেখানে 42% ডিএর ঘাটতি রয়েছে কেন্দ্রের সাথে, সেখানে 22% মাত্র দিতে মানে অসমর্থ, পরিষ্কার মুখ্য সচিব স্বীকার করে নিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে পুরোপুরি মানে স্থায়ীকরণ করে একজন গ্রুপ ডি পদের সমান বেতন দেওয়া, না, এই মুহূর্তে হয়তো সেটা কিছুতেই সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয় রাজ্য সরকারের পক্ষে। কারণ তাহলে একটা বড় আর্থিক বোঝা কিন্তু চাপবে রাজ্য সরকারের কাঁধে, সেটা কোনো মতেই কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে সামর্থ্য হবে না। তবে অবশ্যই অনেকটা আশার আলোও রয়েছে যে ন্যূনতম কিছুটা বেতন বৃদ্ধি করা, যাতে করে কোনো কর্মচারী যেখানে পাচ্ছেন 3,000 থেকে 5,000, 7,000 বা 8,000 টাকা, যাতে করে এই দ্রব্যমূল্যের বাজারে কোনো রকমে একটা সংসার চালানো সম্ভব নয়, সেই অবস্থা থেকে অন্তত মুক্তি পাওয়া যায়। এবং সেক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা বিভিন্ন রকম বেতন কিন্তু দেখতে চলেছি। অর্থাৎ কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই বেতনটা হতে চলেছে 18,000 টাকা, কোথাও বা 15,000, কোথাও বা 12,000, বা কোথাও 10,000 টাকা অন্তত হতে চলেছে, তেমনটা কিন্তু আমরা অনুমান পাচ্ছি। এছাড়া আপনাদের আরও একটি বড় দাবি ইপিএফ এর ব্যবস্থা, অর্থাৎ অবসর গ্রহণের পরে যেন তেমন অর্থনৈতিক সংকটে ভুগতে না হয়, তার একটা নিরাপত্তা, তার ব্যবস্থা নিয়েও কিন্তু চিন্তাভাবনা চলছে। ইএসআই অর্থাৎ ফ্রি চিকিৎসার ব্যবস্থা, সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত আসছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তাই আমি যতদূর মনে করতে পারছি, আয়ুষ্মান ভারতের মাধ্যমেই কিন্তু আপাতত আপনাদেরকে কাজ মেটাতে হবে। তাছাড়া অতিরিক্ত যে ফ্রি চিকিৎসা, সেই ব্যাপারটা হয়তো এই মুহূর্তে সম্ভবপর হবে না, কারণ যারা চাকরি করছে তারাও কিন্তু এই সুযোগ সুবিধাটা সকলে পায় না। কিছু কিছু ডিপার্টমেন্ট আছে তারা পায়, আর বাকিরা কিন্তু পায় না। তাই যারা অস্থায়ী পদে কাজ করছেন তাদের প্রত্যেককেই যে এই সুবিধাটা দেয়া, সেটা কিন্তু রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে অন্তত সম্ভব নয়। তবে আগামী 5 বছর পর্যন্ত যে এই রাজ্য সরকার থাকবেন, যদি সব কিছু ঠিকঠাক চলে, তাহলে আমরা আশা রাখতেই পারি যে এই 5 বছরের মধ্যেই অস্থায়ী পদেও যারা কাজ করছেন তাদেরও অবস্থার অনেকটা উন্নতি অবশ্যই সম্ভব। যখন রাজ্য সরকার
একই সাথে রাজ্যের সাধারণ জনগণের উন্নতির কথা চিন্তা করছেন, একই সাথে রাজ্যের কর্মচারী যারা রয়েছেন তাদের উন্নতির কথা চিন্তা করছেন, তাহলে অস্থায়ী পদে যারা কাজ করছেন তাদের চিন্তা কেন করবেন না? অবশ্যই করবেন। আশা রাখুন, ধৈর্য ধরুন, অবশ্যই সম্ভব।